হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার প্রিয় নিট 2024 অ্যাসপিরেন্ট ভাই ও বোনেরা। তো আজকে যে ফার্স্ট ভিডিও বা ফার্স্ট চ্যাপ্টার যেটা আমি শুরু করতে চাই ক্লাস 11-এ, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের মার্স ডিস্ট্রিবিউশন নিয়ে অনেক আলোচনা করেছি এবং কী টাইপের কোশ্চেন্স আসতে পারে, কীরকম কোশ্চেন প্যাটার্ন সেটা আলোচনা করেছি এবং আমার ভিডিও বানানোর যে সীমাবদ্ধতা বা ড্রব্যাক্সগুলো বলেছি। তো আমি জানি যে তোমরা আমাদের সঙ্গে কোঅপারেট করবে। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, ফার্স্ট অফ অল তোমরা ইনসেরি বইটা এখন খুলে বের করো। তো আমি আমার ইনসেরি বইয়ের পৃষ্ঠা অনুসারে 268 পেজ, চ্যাপ্টার ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তো চলো শুরু করা যাক। As you have read earlier, oxygen is utilized by the organism to indirectly break down simple molecules like glucose, amino acid, fatty acid, etc. to derive energy to perform various activities. তো দেখো যে আমরা সবাই জানি যে অক্সিজেন আমাদের শরীরের জন্য একটু অপরিহার্য গ্যাসীয় পদার্থ এবং অক্সিজেন আমাদের বিভিন্ন জীবজগতের দ্বারা বিভিন্নভাবে ব্যবহৃত হয়, শ্বাসকার্যে হোক আর অন্য কিছুতে হোক। এবং অক্সিজেন ইনডাইরেক্টলি ব্রেকডাউন মানে সরাসরি ভাঙে না, ইনডাইরেক্টলি এটা ব্রেক করে যায় এবং এবং এটি সরল জৈব বস্তু তৈরি করে বিভিন্ন অপচিতিমূলক বিক্রিয়ার মাধ্যমে। ক্যাটাবলিজম বিক্রিয়া মানে কি, ব্যাপারটা হচ্ছে যে কোনো জটিল কোনো জৈব বস্তু থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যে সরল জৈব বস্তু তৈরি হয় সেটাকেই বলা হয় অপচিতিমূলক বিক্রিয়া। তো ক্যাটাবলিজম প্রক্রিয়ার মাধ্যমে এই অক্সিজেন মলিকুলটা ভেঙে সরল জৈব বস্তু যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এক্সেট্রা এইসব তৈরি করে। এবং এইসব কম্পাউন্ড কেন তৈরি করেছে? আমাদের শরীরে শক্তি জোগানোর জন্য, কারণ আমাদের শরীরে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ বা বায়োলজিক্যাল বিভিন্ন প্রসেসগুলোতে কী হয়, এনার্জি দরকার হয়, শক্তির দরকার হয়। তো আমাদের শরীরে শক্তি জোগানোর জন্য, বায়োলজিক্যাল কাজকর্মগুলো করার জন্য আমাদের এই প্রক্রিয়ার প্রয়োজন হয়। তো নেক্সট লাইন দেখো, কার্বন ডাইঅক্সাইড হুইচ ইজ হার্মফুল ইজ অলসো রিলিজ ডিউরিং দ্য অ্যাবভ ক্যাটাবলিক রিয়াকশানস। তো কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরের জন্য একটি খুবই ক্ষতিকারক একটা গ্যাস, যেটা বিভিন্ন অপচিতিমূলক বিক্রিয়া বা ক্যাটাবলিজম রিয়াকশনের মাধ্যমে যেটা আমাদের শরীর থেকে ক্ষতিকারক পদার্থটা বের হয়ে যায়, বহিরাগত হয়ে যায়। It is therefore evident that oxygen has to be continuously provided to the cell and carbon dioxide produced by the cell have to be released out. এটা আমরা সবসময় দেখতে পারি যে আমাদের শরীরে বিভিন্ন কোষে অক্সিজেন কন্টিনিউয়াসলি সাপ্লাই বা প্রোভাইড করা হয় এবং বিভিন্ন সেল বিভিন্নভাবে আমাদের শরীরে অক্সিজেন গ্রহণ করে, অক্সিজেন সঞ্চালন করা হয় এবং আমাদের কোষের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড ক্ষতিকারক গ্যাস উৎপন্ন হয় সেটি আমাদের কোষ থেকে বহিরাগত হয়ে যায়, যেহেতু ক্ষতিকারক পদার্থ। This process of exchange of oxygen from the atmosphere with carbon dioxide produced by the cell is called breathing, commonly known as respiration. তো তোমরা সবাই জানো যে এটা আমাদের শরীরে অক্সিজেনের আদান প্রদান, বায়ুমণ্ডলীয় থেকে আমাদের শরীরে অক্সিজেন আদান প্রদান এবং আমাদের শরীরে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেটা যে নির্গত হয়, এই কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের যে আদান প্রদান প্রক্রিয়া শরীরে চলে, তো সেটাই হচ্ছে শ্বাস প্রশ্বাস, কমন রেসপিরেশন, যেটাকে বলা হয় শ্বসন প্রক্রিয়া। প্লেস ইউর হ্যান্ডস অন ইউর চেস্ট। তো তোমরা নর্মালি এটা একটা প্রক্রিয়ার কথা বলেছে, তোমরা তোমাদের বক্ষ গহ্বরে যদি তোমরা হাতটাকে রাখো, ইউ ক্যান ফিল দ্য চেস্ট মুভিং আপ অ্যান্ড ডাউন। তো তোমরা বুঝতে পারছো আমাদের বক্ষ গহ্বরটা কখন কখন উপরে উঠছে, কখন নামছে, মিনস ওঠানামা করছে, এটা তোমরা অনুভব করতে পারবে। ইউ নো দ্যাট ইজ ডিউ টু ব্রিথিং। তো তোমরা সবাই জানো যে এটা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য হয়। পরে আমরা এই মেকানিজম পড়বো যে কীভাবে ওঠানামা করে। হাউ ডু উই ব্রেথ? আমরা কীভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি? দ্য রেসপিরেটরি অর্গানস অ্যান্ড দ্য মেকানিজম অফ ব্রিদিং আর ডিসক্রাইব ইন দ্য ফলোয়িং সেকশন অফ দিস চ্যাপ্টার। তো আমাদের শরীরে বিভিন্ন রকম শ্বাস প্রশ্বাস ক্রিয়া চালানোর জন্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াসমূহ, সেগুলো এই অধ্যায়ে আমরা বিস্তৃতভাবে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। রেসপিরেটরি অর্গানস মেকানিজম অফ ব্রিদিং ভ্যারি অ্যামং ডিফারেন্ট গ্রুপস অফ অ্যানিমেলস ডিপেন্ডিং মেইনলি অন দেয়ার হ্যাবিটেটস অ্যান্ড লেভেল অফ অর্গানাইজেশনস। তো তোমরা সবাই জানো যে আমাদের শরীরে যে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া, এগুলো বিভিন্ন প্রজাতির জীব মানে প্রজাতি ওয়াইজ মানে বিভিন্ন প্রকার জীবের বিভিন্ন বাসস্থান, তাদের আশ্রয়স্থল এবং তাদের
আচরণ এবং তাদের জীবজগতে তাদের মানে তারা কোন লেভেলে জীবজগতে অবস্থান করে, তারা মেরুদণ্ডী না অমেরুদণ্ডী, তারা কি প্রাথমিক খাদ্য, প্রথম শ্রেণী খাদ্য, গৌণ খাদ্য বা উৎপাদক, না বিভিন্ন কোন লেভেলের অর্গানাইজেশন, মানে কোন পর্যায়ের জীব, সেগুলোর উপরও এই শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া নির্ভর করে। তো এখানে বিভিন্ন রকম শ্বাস প্রশ্বাসের মেকানিজমগুলো এবং কোন কোন প্রাণী কী কী অঙ্গ দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, এগুলো আমাদের মনে রাখতে হবে। উদাহরণগুলো কোন প্রাণীর দ্বারা কী কী শ্বাস প্রশ্বাস কোন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, এটাও মনে রাখতে হবে। লোয়ার ইনভার্টিব্রেটস লাইক স্পঞ্জেস, সিলিন্ডারেস, প্ল্যাটফর্মস exchange oxygen with carbon dioxide by simple diffusion over their entire body surface। তো তোমরা সবাই জানো যে আমাদের শরীরে যে নিম্ন শ্রেণীর অমেরুদণ্ডী প্রাণীরা, যেমন স্পঞ্জ বলতে পারো, সিলিন্ডারেস এবং ফ্ল্যাটওয়ার্মস জানছে তারা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান কিসের মাধ্যমে করে, সরল ব্যাপন পদ্ধতির মাধ্যমে, এবং তাদের এন্টায়ার বডি সাইজ মানে তাদের পুরো দেহতলে সরল ব্যাপন পদ্ধতির মাধ্যমে তাদের শরীরে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হয়। Earthworm use their moist cuticle and insect have a network of tubes, tracheal tubes, to transport atmospheric air within the body। আর্থওয়ার্ম তো সবাই যেন কেঁচো, তাদের শ্বাস প্রশ্বাস কীভাবে গ্রহণ করে, তাদের শরীরে যে ভেজা ময়েস্ট মানে ভেজা কিউটিক্যাল অঙ্গের মাধ্যমে তাদের শরীরে এই শ্বাস প্রশ্বাস সম্পন্ন হয়, এবং বিভিন্ন শ্রেণীর পতঙ্গ তাদের মধ্যে এক নালী জালকাকার বিস্তৃত থাকে। টিউবস মানে নালীসমূহের অঙ্গ, তাদের জালকাকার আকারে বিস্তৃত থাকে, যেগুলোকে বলা হয় ট্রাকিয়াল টিউবস, মানে ট্রাকিয়াল অঙ্গ যেগুলোকে বলা হয়, আমরা পতঙ্গদের মধ্যে দেখতে পাই। তো এই ট্রাকিয়াল টিউবগুলো কী করে, তাদের শরীরে বায়ুমণ্ডলীয় বায়ু পরিবহন করতে সাহায্য করে। Special vascularized structure called gills, brachial respiration are used by most of the aquatic arthropods and molluscs, where vascular bags called lungs, pulmonary respiration are used by the terrestrial forms for the exchange of gases। তো তোমরা প্রত্যেকে জানো যে আমাদের শরীরে যে ভাস্কুলার বিশেষ যে ভাস্কুলার অঙ্গসমূহ যেগুলোকে আমরা বলি গিল, যেটা আমাদের শরীর না সরি যে বিশেষ অঙ্গসমূহ যেগুলোকে বলা হয় গিল, যেগুলো ব্রাকিয়াল শ্বাস প্রশ্বাসের অংশগ্রহণ করে। তো এই অঙ্গগুলো গিল টাইপ অঙ্গগুলো যেগুলো শ্বাস প্রশ্বাসে অংশগ্রহণ করে, সেগুলো কোথায় দেখা যায়, জলজ আর্থ্রোপোডা মোলাস্কা। তোমরা এনিম্যাল কিংডমে যে বিভিন্ন নিম্ন অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীভাবে দেখেছো, তো তাতে তোমরা দেখেছো যে জলজ আর্থ্রোপোডা মোলাস্কা শ্রেণী পর্ব। তো এই জলজ আর্থ্রোপোডা মোলাস্কা শ্রেণী পর্বদের মধ্যে বিশেষ ভাস্কুলার লাইক গিল স্ট্রাকচার দেখা যায়, যেগুলো ব্রাকিয়াল শ্বাস প্রশ্বাসে অংশগ্রহণ করে। এবং whereas vascular bags called lungs, pulmonary respiration are used by the terrestrial forms for the exchange of gases। এবং অন্যদিকে ভাস্কুলার অঙ্গসমূহ ব্যাগ লাইক স্ট্রাকচার যেগুলোকে বলা হয় ফুসফুস, যেগুলো ফুসফুসীয় শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তো এই প্রকার ফুসফুসীয় শ্বসন প্রক্রিয়া এগুলো কোন প্রকার শ্রেণীদের মধ্যে দেখা যায়, এগুলো স্থলজ জীবজন্তুর মধ্যে দেখা যায়। যেগুলো স্থলজ জীবজন্তুদের শ্বাস প্রশ্বাসের আদান প্রদানের মাধ্যম হিসাবে কাজ করে এবং অঙ্গ হিসাবে কাজ করে এগুলো। এবং ভার্টিব্রেটস স্পিসিস ইউজ গিলস। তো আমরা মেরুদণ্ডীদের মধ্যে দেখি যে মাছেরা এই গিল টাইপ অঙ্গগুলো, ভাস্কুলার ব্যাগ লাইক স্ট্রাকচার যে গিলস টাইপ অঙ্গগুলো যেগুলো ব্রাকিয়াল রেসপিরেশনে অংশগ্রহণ করে, তো মাছেরা এই গিল অঙ্গ দিয়ে তাদের শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে। whereas amphibians, reptiles, birds and mammals respire through lungs। অন্যদিকে উভচররা, সরীসৃপ, পক্ষী এবং স্তন্যপায়ী যেসব প্রাণীগুলো আছে, তারা তাদের ফুসফুসের মাধ্যমে শ্বাস প্রশ্বাস সম্পন্ন করে। তো আমরা যেমন মানুষরা কি ফুসফুসের সাহায্যে শ্বাস প্রশ্বাস সম্পন্ন করি। অ্যাম্ফিবিয়ান্স লাইক ফ্রগ, এবং উভচরদের মধ্যে ব্যাঙেরা, তাদের একটা বিশেষ পদ্ধতি আছে শ্বসন প্রক্রিয়া। তো ব্যাংরা ক্যান রেসপায়ার থ্রু দেয়ার ময়েস্ট স্কিন কিউটিনিয়াস রেসপিরেশন। তো উভচরদের মধ্যে যারা ব্যাং, তারা তাদের শুষ্ক তারা তাদের ভেজা ত্বক, ময়েস্ট স্কিন মানে ভেজা ত্বকের মাধ্যমে তাদের শ্বাস প্রশ্বাস ক্রিয়া সম্পন্ন করে। কিউটিনিয়াস রেসপিরেশন, কিউটিনিয়াস মানে এই শব্দটার সঙ্গেই আমাদের ত্বক জড়িত। তা উভচরদের মধ্যে ব্যাংরা তাদের ভেজা ত্বকের সাহায্যে গ্যাসের আদান প্রদান সম্পন্ন করে। Next important topic, human respiratory system. We have a pair of external nostrils opening out above the upper lip. It leads to a nasal chamber through the nasal passage। তো আমরা জানি যে সবার আমাদের একজোড়া নাসারন্ধ্র থাকে, যেগুলো আমাদের শরীরে আপার লিপ মানে ঊর্ধ্বচোয়ালের উপরের দিকে উন্মুক্ত থাকে একজোড়া নাসারন্ধ্র। লিডস টু এ নাসাল চেম্বার। এটা একটি নাসাল গহ্বরের উন্মুক্ত থাকে থ্রু দ্য নাসাল প্যাসেজ।
প্যাসেজ এবং নাসাল রন্ধ্রের মধ্যে এটা নাসাল গহ্বরে উন্মুক্ত থাকে। নাসাল চেম্বার ওপেন্স ইনটু এ ফ্যারিংস, এ পোর্শন অফ হুইচ ইজ কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার। এই নাসিকা গহ্বরগুলো পরবর্তীতে কিসে উন্মুক্ত হয়? ফ্যারিংস নামক একটা অঙ্গের মাধ্যমে। যে এই ফ্যারিংস নামক অঙ্গটা কি আমাদের শরীরে খাদ্য ও বায়ু চলাচলের সাধারণ পথ, যেটার মধ্যে খাদ্য বায়ু দুটোই চলাচল করতে পারে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ফ্যারিংস ওপেন্স থ্রু দ্য ল্যারিংস রিজিয়ন ইনটু দ্য ট্রাকিয়া। তো আমরা দেখতে পাই যে এই ফ্যারিংস নামক অঙ্গটা আর একটা অঙ্গ, যে ল্যারিংস নামক অঙ্গ, সেই ল্যারিংস নামক অঙ্গের মাধ্যমে একটি নালী লাইক অঙ্গসমূহ অঙ্গসমূহ ট্রাকিয়াতে উন্মুক্ত থাকে। ল্যারিংস ইজ এ কার্টিলেজিনাস বক্স হুইচ হেল্পস ইন সাউন্ড প্রোডাকশন অ্যান্ড হেন্স কলস দ্য সাউন্ড বক্স। তো ল্যারিংস হলো একটি তরুণাস্থি বিশিষ্ট অঙ্গসমূহ যেটা আমাদের শরীরে শব্দ উৎপন্ন করতে সাহায্য করে। আমরা যে কথা বলি সেটা ল্যারিংসের ভোকাল কর্ডের মাধ্যমে সম্পন্ন হয় এবং সেন্স কল দ্য সাউন্ড বক্স, এটাকে বলা শব্দ উৎপন্নকারী অঙ্গ। ডিউরিং সোয়ালোয়িং, গ্লটিস ক্যান বি কভার্ড বাই এ থিন এলাস্টিক কার্টিলেজিনাস ফ্ল্যাপ কল এপিগ্লটিস টু প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ ফুড ইন্টু দ্য ল্যারিংস। তো যখন আমরা কোনো খাদ্য বা কোনো কিছু পানীয়জাত জিনিস গ্রহণ করি, তো আমাদের শরীরে গ্লটিস নামক একটা স্ট্রাকচার থাকে যেটি একটি একেবারে সরু স্থিতিস্থাপক তরুণাস্থ বিশিষ্ট ফ্ল্যাপ লাইক স্ট্রাকচার, ফ্ল্যাপ লাইক স্ট্রাকচার দিয়ে আবরণিত থাকে, যে এই স্ট্রাকচারটাকে বলে এপিগ্লটিস। তো এপিগ্লটিস কী করে? একটা গুরুত্বপূর্ণ কাজ করে, যে এটি আমাদের শরীরে যে ল্যারিংস, যেখানে ভোকাল কর্ড শব্দ উৎপন্ন হয়, সেখানে খাদ্যের কণা প্রবেশ করতে বাধা দেয়। যদি এপিগ্লটিসটা খোলা থাকতো, তো কী হতো? আমাদের শরীরে খাদ্যের কণা সে ল্যারিংসে ঢুকতাম, আমরা বিষম খাই, আমরা খেতে খেতে মাঝে মাঝে বিষম হয় না? তো এই খাদ্যের কণাকে এটা ল্যারিংসে ঢুকতে বাধা করে। ট্রাকিয়া ইজ এ স্ট্রেট টিউব এক্সটেন্ডিং আপ টু দ্য মিড থোরাসিক ক্যাভিটি। ট্রাকিয়া হলো একটি লম্বা নালীসমূহ, একেবারে স্ট্রেট নালীসমূহ অঙ্গ, যেটা একেবারে মধ্য বক্ষ গহ্বর পর্যন্ত বিস্তৃত থাকে। আমরা জানি যে থোরাসিক ক্যাভিটি একটি ডোমস লাইক স্ট্রাকচার, পরবর্তীতে আমরা মানে এখন নেই, আমাদের ফার্স্ট ইয়ার আছে। তো ডোম লাইক স্ট্রাকচার, যেখানে এটি ন্যারো অ্যাপেক্স, একেবারে সরু একটা তৈরি করে ব্রড বেস লাইক স্ট্রাকচার তৈরি করে। তো সেটাকে বলে বক্ষ গহ্বর। সেই বক্ষ গহ্বরের একেবারে মধ্যখানে পর্যন্ত এটা বিস্তৃত থাকে। হুইচ ডিভাইডস অ্যাট দ্য লেভেল অফ ফিফথ থোরাসিক ভার্টিব্রা ইনটু এ রাইট অ্যান্ড লেফট প্রাইমারি ব্রঙ্কি। এই ট্রাকিয়াটা একেবারে T5 থোরাসিক। আমরা জানি যে আমাদের শরীরে 12খানা ভার্টিব্রা, T1 থেকে T12। তো T5 লেভেলে এই ট্রাকিয়া নামক নালীসমূহ অঙ্গগুলো বিভক্ত হয়ে যায়। বিভক্ত হয়ে দুটো ভাগে বিভক্ত, একটা ডান এবং বাম, এবং এই ডান বাম এটা একটা সরু নালীসমূহ তৈরি করে, যেরকম বলা হয় প্রাথমিক ব্রঙ্কাই। Each bronchi undergoes repeated division to form the secondary and tertiary bronchi and bronchioles, ending up in very thin terminal bronchioles. তো এই প্রত্যেকটা ব্রঙ্কাই আরও পরবর্তীতে আরও বিভাজিত হয়, অনেকগুলো রিপিটেড ডিভিশন বিভাজিত হয়ে গৌণ এবং টার্সিয়ারি ব্রঙ্কাই তৈরি করে সরু নালীসমূহ, এবং পরবর্তীতে এই ব্রঙ্কিওলসগুলো থেকে আরও সরু শাখা প্রশাখা বিভক্ত হয়ে ব্রঙ্কিওলস তৈরি হয়, এবং এগুলি একেবারে অন্তিম ব্রঙ্কিওলস পর্যন্ত বিস্তৃত থাকে। The trachea, primary, secondary and tertiary bronchi and the initial bronchioles are supported by incomplete cartilaginous rings. তো কি হচ্ছে দেখো, যে আমাদের শরীরে ট্রাকিয়া এবং প্রাথমিক, গৌণ এবং টার্সিয়ারি যে ব্রঙ্কাই শাখা সমূহ, যে সরু নলের মতো স্ট্রাকচারগুলো, এবং ইনিশিয়াল ব্রঙ্কিওলস যেগুলো ব্রঙ্কিওলস থেকে উৎপন্ন হয়, সেগুলো কী দেওয়া আবরণ থাকে? ইনকমপ্লিট, মানে পুরোপুরি আবরণিত নয়। এরকম তরুণাস্থি বিশিষ্ট রিং লাইক স্ট্রাকচার দিয়ে বিস্তৃত থাকে। তো এই তরুণাস্থি বিশিষ্ট রিংয়ের মতো স্ট্রাকচারগুলো বৈশিষ্ট্য কি? যদি এগুলো না থাকতো, তো ট্রাকিয়া অনেক কোলাপস করে দিত। ট্রাকিয়াকে এগুলো দৃঢ়তা প্রদান করে এই তরুণাস্থি বিশিষ্ট স্থিতিস্থাপক বৈশিষ্ট্য সম্পন্ন এই রিং লাইক স্ট্রাকচারগুলো। Each terminal bronchiole give rise to a number of thin, irregular walled and vascular bag-like structure called alveoli. এই প্রতিটা অন্তিম ব্রঙ্কিওলসগুলো পরবর্তীতে খুব সরু এবং ইরেগুলার ওয়াল, মানে পুরোপুরি আবরণ বিশিষ্ট নয়, ইরেগুলারলি আবরণ বিশিষ্ট এবং ভাস্কুলার ব্যাগের মতো একটা স্ট্রাকচার সৃষ্টি করে, যেটাকে বলে অ্যালভিওলাই বা বায়ুথলি যেগুলোকে বলা হয়। The branching network of bronchi, bronchioles and alveoli comprises the lung. তো
আমাদের শরীরে যে বিভিন্ন শাখা প্রশাখা ট্রাকের জন্য বিভক্ত হয়ে বিভিন্ন ব্রঙ্কিয়ালস তৈরি করে, যে শাখা প্রশাখা তৈরি করে এবং একেবারে শেষে বায়ুথলি তৈরি করে, যে এগুলো যে জারকাকার বিন্যাস এগুলো সম্পূর্ণভাবে আমাদের শরীরে ফুসফুস উৎপন্ন করে। উই হ্যাভ টু লাংস হুইচ আর কভার্ড বাই ডাবল লেয়ার প্লুরা। তো আমরা জানি আমাদের শরীরে দুটো ফুসফুস থাকে, যেগুলো দ্বিস্তরীয় প্লুরা নামক স্ট্রাকচার দিয়ে পরিবেষ্টিত থাকে। উইথ প্লুরাল ফ্লুইড বিটুইন দেম। এই দ্বিস্তরীয় প্লুরা নামক স্ট্রাকচারের মধ্যে একটি জলীয় প্লুরাল ফ্লুইড থাকে। ইট রিডিউসেস ফ্রিকশন অন দ্য লাং সারফেস। এই যে দ্বিস্তরীয় প্লুরার মধ্যে যে জলীয় প্লুরাল যে ফ্লুইডগুলো থাকে, তো এইগুলো আমাদের শরীরের যে আমাদের ফুসফুসের যে আবরণী সারফেস, তো তা সেখানে ঘর্ষণ প্রতিরোধ করে। দ্য আউটার প্লুরাল মেমব্রেন ইজ ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য থোরাসিক লাইনিং, whereas the inner pleural membrane is in contact with the lung surface. তো আমরা জানি যে আমাদের শরীরে যে দ্বিস্তরের প্লুরাল মেমব্রেন, তো একেবারে সবচেয়ে বহিরাবরক যে প্লুরাল মেমব্রেনটা, সেটা প্লুরাল নিচে বহিরাবরক প্লুরাল কভারিং যেটা আবরণী, তো সেটা কিসের সঙ্গে সংস্পর্শে থাকে, যে বক্ষ গহ্বরের সীমানা, বক্ষ গহ্বরের আমার থোরাসিক লাইনিংয়ের সংস্পর্শে থাকে। হয় ইনার প্লুরাল মেমব্রেন মানে অন্তঃস্তরীয় যে প্লুরাল আবরণী, অন্তঃস্তরীয় প্লুরাল আবরণীগুলো কিসের সংস্পর্শে থাকে? লাং সারফেসের মানে ফুসফুসের তলের সঙ্গে সংস্পর্শে থাকে। দ্য পার্ট স্টার্টিং with the external nostril up to the terminal bronchioles constitute the conducting part, whereas the alveoli and their ducts form the respiratory exchange part of the respiratory system. আমরা সবাই জানি যে অংশটা আমাদের শরীরে যে এক্সটার্নাল নাসারন্ধ্র থেকে একেবারে অন্তিম ব্রঙ্কিয়ালস পর্যন্ত বিস্তৃত থাকে যে অংশটা, সেই অংশটাকে বলা হয় কন্ডাক্টিং জোন, মানে সংবহনের অংশ। কারণ এই অংশের মাধ্যমেই বায়ুমণ্ডলীয় বায়ু আমাদের শরীরে প্রবেশ করে সংবহিত হয়। এখানে কোনো গ্যাসের আদান প্রদান, বায়ুর মধ্যে কোনো আদান প্রদান ঘটে না, এই অংশের মধ্যে শুধু সংবহন ঘটে, অর্থাৎ ট্রান্সপোর্ট অফ এয়ার, এই ঘটনাটা ঘটে। Whereas the alveoli and their ducts from the respiratory exchange part of the respiratory system. এবার অন্যদিকে কী হয়, আমাদের শরীরে যে থলিগুলো বায়ুথলি এবং তাদের সংস্পর্শের যে নালী সমূহগুলো, যে অ্যালভিওলার ডাক্টস, তো সেগুলো কী করে, শরীরে গ্যাসের আদান প্রদান করতে সাহায্য করে। The conducting part transport the atmospheric air to the alveoli, clears it from foreign particles. তো এই যে আমাদের যে সংবহন তন্ত্রটা, সেটা বাইরের বায়ুথলির বায়ুকে বাইরের বায়ুমণ্ডলীয় বায়ুকে বায়ুথলিতে প্রবেশ করতে, সংবহন করতে সাহায্য করে, এবং এগুলো বিভিন্ন বহিরাগত বস্তুকে প্রতিরোধ করতে সাহায্য করে, এবং হিউমিডিফাইজ আর্দ্রতা বজায় রাখে এবং অলসো ব্রিংস দ্য এয়ার টু দ্য বডি টেম্পারেচার। সবসময় এই সংবহন তন্ত্রটা বাইরের বায়ুমণ্ডলীয় বায়ুকে আমাদের শরীরের তাপমাত্রার সঙ্গে সংস্পর্শে রাখতে সাহায্য করে, কারণ সাম্যাবস্থা বজায় রাখতে সাহায্য করে, কারণ আমাদের সব কিছু শরীরের ভারসাম্য বজায় রেখে হয়, যেটাকে আমরা বলি হোমিওস্ট্যাটিক ইন্টারনাল এনভায়রনমেন্টের ইকুইলিব্রিয়াম বজায় রাখা। তো কী হয় এক্ষেত্রে, যে বাইরের যে বায়ুমণ্ডলীয় বায়ুগুলো আসছে, তো এই সংবহনের যে অংশটা বাইরের বায়ুকে শরীরের উষ্ণতার সঙ্গে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এক্সচেঞ্জ পার্ট ইজ দ্য সাইট অফ অ্যাকচুয়াল ডিফিউশন অফ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বিটুইন ব্লাড অ্যান্ড অ্যাটমসফিয়ারিক এয়ার। তো এই আমাদের শরীরে যেখানে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, বায়ুমণ্ডলীয় গ্যাসের মধ্যে যে আদান প্রদান হয়, সেখানে অ্যাকচুয়ালি মানে সেখানে ব্যাপন প্রক্রিয়াটা ঘটে, এবং সেই ব্যাপন প্রক্রিয়াটা কিসের মধ্যে ঘটে? রক্ত এবং বায়ুমণ্ডলীয় বায়ুর মধ্যে ঘটে। The lungs are situated in the thoracic chamber, which is anatomically an airtight chamber. তো আমরা সবাই জানি যে আমাদের শরীরে যে ফুসফুস, তো সেটা বক্ষ গহ্বরের মধ্যে থাকে, এবং সেটা হলো অ্যানাটমিক্যালি মানে বলতে গেলে সেটা একটি বায়ুপূর্ণ আবদ্ধ কক্ষ, এয়ারটাইট বায়ুপূর্ণ আবদ্ধ কক্ষ হিসেবে কাজ করে। The thoracic chamber is formed dorsally by the vertebral column, ventrally by the sternum, laterally by the ribs, and on the lower side by the dome-shaped diaphragm. তো এটা হচ্ছে যে আমাদের শরীরে বক্ষ গহ্বর,
ডরসালি অর্থাৎ পশ্চাৎ দিকে, পশ্চাৎ দিকে কী দ্বারা ফর্ম হয়? ভার্টিব্রাল কলাম আমরা জানি, এবং ভেন্ট্রালি সামনের দিকে কী ফর্ম করে? স্টার্নাম, এবং পার্শ্ববর্তী দিকে রিবস তৈরি করে। রিবস আমরা জানি যে অবলিক স্ট্রাকচার, এরকম রিব দেখতে হয় এরকম টাইপের। তো পার্শ্ব দিকে আমাদের শরীরে রিব তৈরি করে, এবং লোয়ার সাইড একেবারে সবার নিচের দিকে কী তৈরি করে? ডোম শেপড ডোম শেপ এক ডায়াফ্রাম মধ্যচড়া তৈরি করে, যেটা বক্ষ গহ্বরকে উদর গহ্বর থেকে পৃথক করতে সাহায্য করে। অর্থাৎ থোরাসিক ক্যাভিটি এবং এর মধ্যে বিভাজন হিসেবে কাজ করে এই মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। The anatomical setup of lung in thorax is such that any change in the volume of the thoracic cavity will be reflected in the lung pulmonary cavity. তো আমাদের শরীরের যে থোড়া উদর গহ্বরে ফুসফুসের অবস্থান এমনভাবে থাকে যে যখনই আমাদের বক্ষ গহ্বরে উদর গহ্বর বক্ষ গহ্বরে আমাদের ফুসফুসের অবস্থান এমনই অবস্থানে থাকে যে যখনই বক্ষ গহ্বরের কোনো আয়তন চেঞ্জ হয়, এবং তো সেটা আমাদের ফুসফুসীয় গহ্বরের আয়তন চেঞ্জের উপর আয়তন পরিবর্তনের উপর প্রভাব ফেলতে সাহায্য করে। Such an arrangement is essential for breathing as we cannot directly alter the pulmonary flow. তো এই প্রকারের ব্যবস্থা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য খুবই উপযুক্ত, কারণ আমরা সরাসরি আমাদের ফুসফুসীয় আয়তনকে পরিবর্তন করতে সক্ষম নই। রেসপিরেশন ইনভলভস ফলোইং স্টেপ। আমাদের শরীরের শ্বসন প্রক্রিয়া নিম্নলিখিত উপায় সম্পন্ন হয়। এই জায়গাটা থেকে কিন্তু মেকানিজম বেসিস কোশ্চেন আসে। মিনস 1 এর পরে এখানে 3 দিয়ে দিল, 3 এর পরে 5, তো তোমাকে এখানে ম্যাচিং করে করতে হবে যে কোনটার পরে কোনটা, কতগুলো স্টেটমেন্ট ওলট করে দিল। ফার্স্ট অফ অল যেটা হয়, ব্রিদিং অর পালমোনারি ভেন্টিলেশন বাই হুইচ অ্যাটমসফিয়ারিক এয়ার ইজ ড্রন ইন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড রিচ অ্যালভিওলার এয়ার ইজ রিলিজড আউট। তো ফার্স্ট অফ অল কী হয় যে আমাদের শরীরে শ্বসন প্রক্রিয়া বা পালমোনারি ভেন্টিলেশন, যে যতটা পরিমাণ বায়ু আমাদের শরীরে ঢুকে বা যতটা পরিমাণ বায়ু আমাদের শরীর থেকে বেরিয়েছে, এটাকে বলে পালমোনারি ভেন্টিলেশন। হুইচ অ্যাটমসফিয়ারিক এয়ার ইজ ড্রন, যতটা পরিমাণ বায়ু আমাদের শরীরে ঢুকলো, এবং কার্বন ডাইঅক্সাইড ইজ রিচ অ্যালভিওলার এয়ার ইজ রিলিজ আউট। তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত যতটা পরিমাণ বায়ু আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, সেটাই হলো পালমোনারি ভেন্টিলেশন। ডিফিউশন অফ গ্যাসেস অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড অ্যাক্রস অ্যালভিওলার মেমব্রেন, অর্থাৎ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মধ্যে এই ব্যাপন প্রক্রিয়া ঘটে থাকে, যেটা কি হয় আমাদের শরীরে অ্যালভিওলাম বায়ুথলির যে আবরণ, এই আবরণের মধ্যেই অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ডিফিউশন ঘটে থাকে। ট্রান্সপোর্ট অফ গ্যাসেস বাই দ্য ব্লাড। তো আমাদের শরীরে ব্লাড একটি অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ মাধ্যম, যার মধ্য দিয়ে এই বায়ুমণ্ডলে গ্যাসের সংবহন ঘটে থাকে, ট্রান্সপোর্টেশন। ডিফিউশন অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যুস। তো কী হচ্ছে যে আমাদের শরীরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পুনরায় আবার ব্যাপন প্রক্রিয়া ঘটে। কিসের মধ্যে ঘটে? রক্ত এবং কলা কোষের মধ্যে ঘটে থাকে। মাইন্ড ইট। নেক্সট, ইউটিলাইজেশন অফ অক্সিজেন বাই দ্য সেল ফর ক্যাটাবলিক রিয়াকশনস অ্যান্ড রেজাল্টেন্ট রিলিজ অফ কার্বন ডাইঅক্সাইড। তো আমরা এর আগেও জেনেছি যে আমাদের শরীরে কোষে অক্সিজেন বিভিন্নভাবে ব্যবহৃত হয়, এবং বিভিন্ন অপচিতিমূলক বিক্রিয়া বিভিন্নভাবে অক্সিজেন ব্যবহৃত হয়, এবং পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইড এবং গ্যাস শরীর থেকে নির্গত হয়ে যায়। নেক্সট দেখো, মেকানিজম অফ ব্রিদিং। Breathing involves two stages: inspiration, during which the atmospheric air is drawn in, and expiration, by which alveolar air is released out. তো আমাদের শরীরে শ্বসন প্রক্রিয়া দুটো উপায়ে ঘটতে থাকে। যে প্রশ্বাস, যখন আমাদের শরীরে বায়ুমণ্ডলীয় বায়ু প্রবেশ করে, এবং নিঃশ্বাস, যার মাধ্যমে বায়ুমণ্ডলীয় বায়ু আমাদের শরীর থেকে নির্গত হয়ে যায়। The movement of air into and out of the lungs is carried out by creating a pressure gradient between the lungs and the atmosphere. তো আমাদের শরীরে যখন বায়ুমণ্ডল বায়ু প্রবেশ এবং নির্গত হওয়ার যে প্রক্রিয়াটা, এটা একটি আমাদের শরীরে চাপের পার্থক্যের উপর নির্ভর করে, এবং এটি আমাদের শরীরে চাপের পার্থক্য বা প্রেশার গ্রেডিয়েন্ট তৈরি করে। এই প্রেশার গ্রেডিয়েন্ট বা চাপের পার্থক্যটা কিসের মধ্যে সৃষ্টি হয়? আমাদের শরীরে ফুসফুস এবং বায়ুমণ্ডলের মধ্যে। Inspiration can occur if the pressure within the lungs, intrapulmonary pressure, is less than the atmospheric pressure. That is, there is a negative pressure in the lungs with respect to the atmospheric pressure. তো আমাদের শরীরে প্রশ্বাস প্রক্রিয়া কখন ঘটে থাকে? যার মাধ্যমে আমাদের শরীরে বায়ুমণ্ডলে বায়ু প্রবেশ করে, যখন আমাদের শরীরে ফুসফুসীয় চাপ, মানে ফুসফুসীয় চাপ যখন বায়ুমণ্ডলের চাপের থেকে কমে যায়, তো আমাদের শরীরে তখন একটি নেগেটিভ চাপ সৃষ্টি হয়,
উইথ রেসপেক্ট টু অ্যাটমসফিয়ারিক বায়ুমণ্ডলের সাপেক্ষে বায়ুমণ্ডলের চাপের সঙ্গে আমাদের শরীরে একটু নেগেটিভ চাপের সৃষ্টি হয় যখন বায়ুমণ্ডলীয় বা বায়ুর চেয়ে আমাদের শরীরে পালমোনারি চাপটা কমে যায়। Similarly, expiration takes place when the intrapulmonary pressure is higher than the atmospheric pressure. তো সেমভাবে কী হয় যে আমাদের শরীরে নিঃশ্বাস প্রক্রিয়া, যার মাধ্যমে আমাদের শরীর থেকে বায়ুমণ্ডলীয় বায়ু বাইরে নির্গত হয়ে যায়। তো এই প্রক্রিয়াটা কখন করে? যখন আমাদের শরীরে ফুসফুসীয় চাপটা যখন আমাদের শরীরে বায়ুমণ্ডলীয় চাপের থেকে বেশি হয়ে যায়, তো তখন সেটা একটু পজিটিভ প্রেশার ক্রিয়েট করে আমাদের শরীরে। The diaphragm and the specialist set of muscles, external and internal intercostal between the ribs, help in generation of such gradient. তো আমাদের শরীরে মধ্যচ্ছদা এবং বিশেষ কিছু পেশি সমূহ যেমন এক্সটার্নাল এবং ইন্টারনাল ইন্টারকস্টাল যে মাসেলগুলো যেগুলো রিবের মাঝখানে অবস্থান করে, সেগুলো কী করে আমাদের শরীরে চাপের পার্থক্য প্রেশার গ্রেডিয়েন্ট সৃষ্টি করতে সাহায্য করে। Inspiration is initiated by the contraction of diaphragm, which increases the volume of thoracic chamber in the anterior-posterior axis. আমাদের শরীরে প্রশ্বাস ক্রিয়া কীভাবে সম্পন্ন হয়? যখন আমাদের শরীরে মধ্যচ্ছদা যখন সংকুচিত হয়ে নিচে নেমে যায়, তো সেটা আমাদের শরীরে বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি করতে সাহায্য করে অ্যান্টেরিয়র পস্টেরিয়র অ্যাক্সিস, মানে সামনে অ্যান্টেরিয়র সাইডে পস্টেরিয়র সাইডে যে অক্ষ বিবেচনা করলে সেই অক্ষ বরাবর আমাদের শরীরে আয়তন বৃদ্ধি করতে সাহায্য করে। The contraction of the external intercostal muscles lifts up the ribs and the sternum, causing an increase in the volume of the thoracic chamber in the dorsoventral axis. তো দেখো এই লাইনটাতে কী বলছে যে যখন আমাদের শরীরে এক্সটার্নাল ইন্টারকস্টাল যে পেশিসমূহ যখন সংকুচিত হয়, তো সেগুলো আমাদের শরীরের যে রিবগুলোকে ইনভেট করতে, মানে নর্মাল পজিশন থেকে উপরে উঠতে তাতে সাহায্য করে, এবং স্টারনাম সেটাও কিছুটা উপরে উঠতে সাহায্য করে। এর ফলে কী হয়? আমাদের শরীরে বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পায়। কোন অক্ষ বরাবর? ডর্সোমেন্টাল, মানে সম্মুখ পশ্চাৎ অক্ষ বরাবর আমাদের শরীরে বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পায়। The overall increase in the thoracic volume causes a similar increase in pulmonary volume. তো আমাদের শরীরে আমরা দেখা যাচ্ছে যে যখন মধ্যচ্ছদা যখন সংকুচিত হয়, তখন অ্যান্টেরিয়র পস্টেরিয়র অ্যাক্সিস বরাবর আমাদের বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পায়, এবং যখন এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল সমূহ সংকুচিত হয়, তখন ডর্সোভেন্ট্রাল অ্যাক্সিসে যে বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি, সম্মিলিত যে বক্ষ গহ্বরের আয়তনটা বৃদ্ধি পেল, তো সেটা কী করে? আমাদের শরীরে ফুসফুসের আয়তনকে বৃদ্ধি করতে সাহায্য করে নর্মাল ওয়েতে। An increase in pulmonary volume decreases the interpulmonary pressure to less than the atmospheric pressure, which forces the air from the outside to move into the lungs. তো আমাদের শরীরে যখন বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পায়, তো সচরাচর আমাদের শরীরে যে ফুসফুসীয় চাপ সেটা হ্রাস পেয়ে যায়, কারণ আমরা জানি আয়তন বাড়লে চাপ কমে, চাপ কমলে আয়তন বাড়ে। তো আমাদের চাপ বাড়লে আয়তন কমে। তো আমাদের শরীরে যখন বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পায়, তো সেটা ফুসফুসীয় চাপকে কমাতে সাহায্য করে, যেটা বায়ুমণ্ডলীয় চাপের থেকে আরও কমাতে সাহায্য করে, এবং যেটি একটি ফোর্স, মানে বলের সৃষ্টি করে। তো এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরে বহিরাগত বায়ুমণ্ডলীয় বায়ু ফুসফুসের মধ্যে প্রবেশ করে, যেটাকেই বলা হয় প্রশ্বাস প্রক্রিয়া। Relaxation of the diaphragm and the intercostal muscles return the diaphragm and the sternum to their normal positions and reduces the thoracic volume and thereby the pulmonary volume. তো আমাদের শরীরে যখন মধ্যচ্ছদা এবং ইন্টারকস্টাল যে পেশিসমূহ যখন প্রসারণ হয়, তো সেটা মধ্যচ্ছদাকে তার পুনরায় অবস্থানে ফিরে আসতে সাহায্য করে, পূর্বের অবস্থানে, এবং স্টারনামকে তার পূর্বের অবস্থানে ফিরে আসতে সাহায্য করে, এবং আমাদের বক্ষ গহ্বরের আয়তন যে বৃদ্ধি পেয়েছিল সেই বক্ষ গহ্বরের আয়তন হ্রাস করতে সাহায্য করে, এবং সচরাচর আমাদের ফুসফুসীয় আয়তনটাও হ্রাস পেয়ে যায়। This leads to an increase in the intrapulmonary pressure to slightly above the atmospheric pressure, causing the expulsion of air from the lungs, that is expiration. তো এই প্রক্রিয়াটা কী করে? আমাদের শরীরে ফুসফুসীয় চাপকে বৃদ্ধি করতে সাহায্য করে, যেটা আমাদের শরীরে বায়ুমণ্ডলীয় চাপের থেকেও বৃদ্ধি করতে সাহায্য করে, এবং এটা কী করে? একটি বলের সৃষ্টি করে, যার মাধ্যমে আমাদের শরীর থেকে বায়ু বাইরে নির্গত হয়ে যায়, যে প্রক্রিয়াটাকে বলা হয় নিঃশ্বাস প্রক্রিয়া। We have the ability to increase the strength of the inspiration and expiration with the help of additional muscles in the abdomen. আমাদের একটি ক্ষমতা আছে শরীরের ভিতরে, যার মাধ্যমে আমরা এই প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়ার শক্তিটা, মানে স্ট্রেনটা বৃদ্ধি করতে পারি। আমাদের শরীরে যে উদর গহ্বরে আরও যে
পেশিসমূহ আছে তার মাধ্যমে। অন অ্যান এভারেজ এ হেলদি হিউম্যান ব্রেথস 12 থেকে 16 টাইমস পার মিনিট। একজন এভারেজে মানে গড়ে একজন সুস্থ ব্যক্তি 1 মিনিটে মানে পার মিনিটে 12 থেকে 16 বার শ্বাস প্রশ্বাস ক্রিয়া সম্পন্ন করতে পারে। এটা ইম্পর্টেন্ট। দ্য ভলিউম অফ এয়ার ইনভলভ ইন ব্রিদিং মুভমেন্টস ক্যান বি এস্টিমেটেড বাই ইউজিং এ স্পাইরোমিটার হুইচ হেল্পস ইন ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অফ দ্য পালমোনারি ফাংশনস। তো আমাদের শরীরে যে পরিমাণ বায়ু শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া অংশগ্রহণ করে সেই বায়ুর পরিমাণটাকে আমরা স্পাইরোমিটার নামক একটা যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে পারি, যেগুলো বিভিন্ন প্রকার শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে সম্পন্ন শ্বাস প্রশ্বাসের ক্রিয়া ব্যাখ্যা করতে এবং পরীক্ষামূলক কোনো পালমোনারি ডিজিজ বা কোনো শ্বাস প্রশ্বাসের কোনো ব্যাধিকে পরিমাপ করতে সাহায্য করে। নেক্সট খুব ইম্পর্টেন্ট এবং খুবই ভেরি ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে দিতে পারো রেসপিরেটরি ভলিউম অ্যান্ড ক্যাপাসিটিস। বিভিন্ন রকম শ্বাস প্রশ্বাসের বায়ুর পরিমাণ এবং প্রত্যেকটা ভলিউম যোগ করে যে ক্যাপাসিটিগুলো হয়, মানে ধারণ ক্ষমতা বলতে গেলে ফুসফুসীয় ধারণ ক্ষমতা, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো আসে, এগুলো দিয়ে কলম ম্যাচিং যেমন আসে, অ্যাসারশন রিজন স্টেটমেন্ট বেসিস সব কোশ্চেন আসে। তো এখানে প্রত্যেকটা বায়ু ভলিউম এবং ধারণ ক্ষমতা তোমাদের মানগুলো প্রতিটা মান তোমাদের মনে রাখতে হবে এবং প্রত্যেকটা সংজ্ঞা মনে রাখতে হবে, কারণ সংজ্ঞা দিয়েও কোশ্চেন আসে। তো প্রথমে দেখো বলছি কি টাইডাল ভলিউম, ভলিউম অফ এয়ার ইন্সপায়ার্ড অর এক্সপায়ার্ড ডিউরিং এ নর্মাল রেসপিরেশন। তো এটা টাইডাল ভলিউম হলো আমাদের শরীরে যতটা পরিমাণ বায়ু, যেটা আমাদের শরীরে যখন স্বাভাবিক অবস্থায় আমরা প্রশ্বাস বা নিঃশ্বাস ক্রিয়া যখন আমরা অবস্থায় বায়ু গ্রহণ করি বা বায়ু ছেড়ে দিই, যতটা পরিমাণ বায়ু গ্রহণ করা বা ছাড়া হয় প্রশ্বাস বা নিঃশ্বাসের মাধ্যমে, সেটা হলো টাইডাল ভলিউম। ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 500 মিলিলিটার। এটা পরিমাণ কত? এটা পরিমাণ হলো 500 মিলিলিটার। A healthy man can inspire or expire approximately 6,000 to 8,000 মিলিলিটার অফ এয়ার পার মিনিট। একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি এক মিনিটে 6,000 থেকে 8,000 মিলিলিটার বায়ু গ্রহণ করতে পারে প্রশ্বাসের মাধ্যমে, ছেড়ে দিতে পারে নিঃশ্বাসের মাধ্যমে। এই মানটা মনে রাখতে হবে। নেক্সট দেখো ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, additional volume of air a person can inspire by a forceful inspiration. This averages 2,500 milliliter to 3,000 milliliter. তো আমাদের শরীরে যখন কোনো ব্যক্তি যখন ফোর্সফুলি মানে খুব চাপ সৃষ্টি করে বলপূর্বক প্রশ্বাস গ্রহণ করে, মানে স্বাভাবিক প্রশ্বাসের পর যখন খুব চাপ সৃষ্টি করে প্রশ্বাস মানে বায়ু বা বায়ুমণ্ডলের বায়ু গ্রহণ করে, তো পরবর্তীতে যে এক্সট্রা ভলিউম অফ এয়ার যতটা পরিমাণ বায়ু সে বলপূর্বক বা চাপ সৃষ্টি করে গ্রহণ করলো, সেটাকেই বলা হয় ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এটার পরিমাণ কত করে 2,500 মিলিলিটার থেকে 3,000 মিলিলিটার। নেক্সট দেখো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, additional volume of air a person can expire by forceful expiration. This averages 1,000 milliliter to 1,100 milliliter. তো আমাদের শরীরে যতটা পরিমাণ একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি তার ফোর্সফুলি মানে চাপ সৃষ্টি করে যতটা পরিমাণ বায়ু বাইরে নির্গত করে, মানে স্বাভাবিক নিঃশ্বাসকে স্বাভাবিক যতটা পরিমাণ বায়ু বের করে দেয়, তারপরও ফোর্সফুলি মানে চাপ সৃষ্টি করে যতটা পরিমাণ বায়ু বের করতে পারে, সে যতটা এক্সট্রা পরিমাণ বায়ু যেটা চাপ সৃষ্টি করার মাধ্যমে বাইরে বের করে দিল, সেটাকেই বলা হয় এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এটার গড়ের পরিমাণ কত 1,000 মিলিলিটার থেকে 1,000 মিলিলিটার থেকে 1,100 মিলিলিটার। নেক্সট দেখো বলেছে যে রেসিডুয়াল ভলিউম, ভলিউম অফ এয়ার রিমেনিং ইন দ্য লাং ইভেন আফটার এ ফোর্সফুল এক্সপিরেশন। দিস এভারেজেস 1,100 মিলিলিটার টু 1,200 মিলিলিটার। তো এটা হলো আমাদের শরীরে একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি যখন বলপূর্বক বা চাপ সৃষ্টি করে যতটা পরিমাণ নিঃশ্বাস ক্রিয়ার মাধ্যমে বায়ু ছেড়ে দিল চাপ সৃষ্টি করে, তো সেটা চাপ সৃষ্টি করার পর যতটা পরিমাণ বায়ু ছাড়লো, তারপরেও যে আমাদের ফুসফুসে যতটা পরিমাণ বায়ু অবশিষ্ট থাকে, সেটাকেই বলা হয় রেসিডুয়াল ভলিউম। এটার গড়ের পরিমাণ কত 1,100 মিলিলিটার থেকে 1,200 মিলিলিটার। By adding up a few respiratory volumes described above, one can derive various pulmonary capacities which can be used in clinical diagnosis. তো আমরা বিভিন্ন রকম যে ফুসফুসীয় বায়ুর আয়তনগুলো, তো উপরে যেগুলো একটু আগে আমি ব্যাখ্যা করলাম, সেগুলোকে বিভিন্ন রকমভাবে আমরা যোগ করে বিভিন্ন ফুসফুসীয় ধারণ ক্ষমতা অর্থাৎ পালমোনারি ক্যাপাসিটি পেতে পারি, যেগুলো আমাদের বিভিন্ন ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতে সাহায্য করে। Inspiratory capacity, total volume of air a person can inspire after a normal expirations
দিস ইনক্লুডস টাইডাল ভলিউম অ্যান্ড ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, মাইন্ড ইট, নর্মাল এক্সপিরেশন, নর্মাল ইন্সপিরেশন। এর আগেগুলো কী ছিল? ফোর্সফুল এক্সপিরেশন, ফোর্সফুল ইন্সপিরেশন। তো এইটা ইন্সপিরেটরি ক্যাপাসিটিকে একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি যখন স্বাভাবিক নিঃশ্বাস ক্রিয়ার পর স্বাভাবিক যতটা পরিমাণ বায়ু ছেড়ে দিল, নিঃশ্বাস ক্রিয়ার পর যতটা পরিমাণ বায়ু আবার প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে গ্রহণ করতে পারে, যতটা পরিমাণ প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে গ্রহণ করতে পারে, তো সেটাকে বলে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। এটা এই ইন্সপিরেটরি ক্যাপাসিটি কী কী যোগফল? এটা হলো টাইডাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তো মানটা তোমরা দুটো যোগ করেই পেয়ে যাবে। টাইডাল ভলিউমের মান তো জানো, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম মান জানো, তো দুটো যোগ করি যত মান হবে ততই হয়ে যাবে। Expiratory capacity, total volume of air a person can expire after a normal inspiration. This includes tidal volume and expiratory reserve volume. তো একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি যখন স্বাভাবিক প্রশ্বাস ক্রিয়া যতটা পরিমাণ বায়ু গ্রহণ করে, স্বাভাবিক প্রশ্বাস ক্রিয়ার পর যতটা পরিমাণ বায়ু ছেড়ে দেয়, মানে নিঃশ্বাস প্রক্রিয়ার মধ্যে যতটা পরিমাণ বায়ু ছেড়ে দেয় স্বাভাবিক প্রশ্বাস ক্রিয়ার পর, সেটা হলো এক্সপিরেটরি ক্যাপাসিটি। তো এটিটা কী কী নিয়ে যোগফল? এটা কিসের সমষ্টি? এটা হলো টাইডাল ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তো তোমরা দুটো মান জানো, দুটো যোগ করলেই মান যোগ করলেই হয়ে যাবে। Next, functional residual capacity, volume of air that will remain in the lungs after a normal expiration. This includes expiratory reserve volume plus residual volume. তো আমাদের শরীরে যখন একজন স্বাভাবিক ব্যক্তি স্বাভাবিক নিঃশ্বাস ক্রিয়ার পর, মানে স্বাভাবিক যতটা পরিমাণ বায়ু নিঃশ্বাস ক্রিয়ার মাধ্যমে ছেড়ে দিল, তারপরে যে আমাদের ফুসফুসে যতটা পরিমাণ বায়ু অবশিষ্ট থাকে সেটাকে বলা হয় ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। এটা কী কী ইনক্লুড করে? এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম। Next, vital capacity, the maximum volume of air a person can breathe in after a forced expiration. This includes expiratory reserve volume, tidal volume and inspiratory reserve volume. Maximum volume of air a person can breathe out after a forced inspiration. তো আমাদের শরীরে একজন স্বাভাবিক ব্যক্তি যখন বলপূর্বক চাপ সৃষ্টি করে বা ফোর্সফুলি যখন নিঃশ্বাস ক্রিয়া, মানে চাপ সৃষ্টি করে যখন নিঃশ্বাসকে আমাদের বাইরে বায়ু বের করে দেয়, তো ফোর্সফুল এক্সপিরেশনের পর যতটা সর্বোচ্চ পরিমাণ, যতটা সবচেয়ে সর্বোচ্চ পরিমাণ বায়ু সেই ব্যক্তি গ্রহণ করতে পারে সেটাকেই বলে ভাইটাল ক্যাপাসিটি। বা সেই ব্যক্তি যখন যতটা পরিমাণ বলপূর্বক চাপ সৃষ্টি করে যতটা পরিমাণ বায়ু গ্রহণ করতে পারে, মানে প্রশ্বাসকে গ্রহণ করতে পারে, সেই প্রশ্বাসক্রিয়ার মাধ্যমে ফোর্সফুল এক্সপিরেশনের পর সেই ব্যক্তি সে সর্বোচ্চ পরিমাণ বায়ু শরীর থেকে বের করে দিতে পারে নিঃশ্বাসক্রিয়ার মাধ্যমে, সেটাকে বলা হয় ভাইটাল ক্যাপাসিটি। এটা কী কী ইনক্লুড করে? এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম অ্যান্ড ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। Next and last, total lung capacity, total volume of air accumulated in the lungs at the end of a forced inspiration. This includes residual volume, tidal volume and inspirational volume or vital capacity plus residual volume. তো যখন ফোর্সফুলি, যখন বলপূর্বক চাপ সৃষ্টি করে, অর্থাৎ চাপ সৃষ্টি করে যখন প্রশ্বাস ক্রিয়া হয়, যখন একজন ব্যক্তি চাপ সৃষ্টি করে বলপূর্বক খুব গতিবেগে বায়ুমণ্ডলীয় বায়ু গ্রহণ করে, সেই ফোর্সফুল চাপ সৃষ্টি করে প্রশ্বাস ক্রিয়ার পর আমাদের ফুসফুসের মধ্যে যে মোট পরিমাণ বায়ু অবশিষ্ট, যে মোট পরিমাণ বায়ু ফুসফুসের মধ্যে অ্যাকোমোডেশন হয় বা অবশিষ্ট থাকে, সেটাকে বলে টোটাল লাং ক্যাপাসিটি। এটা কী কী ইনক্লুড করে? রেসিডুয়াল ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম অ্যান্ড ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, বলতে গেলে ভাইটাল ক্যাপাসিটি প্লাস রেসিডুয়াল ভলিউম। তো আমরা জানি যে ভাইটাল ক্যাপাসিটি, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম অ্যান্ড ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, তার সঙ্গে যদি আমরা রেসিডুয়াল ভলিউমটা সমষ্টি করি তো আমরা পাই টোটাল লাং ক্যাপাসিটি। তো এই হলো এইটুক। তো আমি ভিডিওটা আরও বেশি বড় করছি না, কারণ চ্যাপ্টারটা এখনও শেষ হয়নি, অনেকটা আছে। তো নেক্সট ভিডিওতে আমি নেক্সট পার্ট থেকে শুরু করব, এক্সচেঞ্জ অফ গ্যাসেস। এই পার্ট থেকে আমি নেক্সট ভিডিওটা শুরু করব। পার্ট বাই পার্ট আমি ভিডিওগুলো আনবো, কারণ একটা ভিডিও এত লেন্থি করা যাবে না, স্টোরেজ ফুল হয়ে যাবে। তো নেক্সট পার্টে আমি আসছি যে এক্সচেঞ্জ অফ গ্যাসেস থেকে লাস্ট একেবারে পর্যন্ত, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো চলো তোমরা চ্যাপ্টারটা ভালো মতো পড়তে থাকো, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট বললাম সেগুলো একটু কনসেন্ট্রেট দিয়ে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।